প্রতি বছর বাজেট এলেই চাওয়া পাওয়া এবং পাওয়া না পাওয়ার হিসেবটাই বড় হয়ে দেখা দেয়। আর এই আশা আকাঙ্ক্ষার দোলাচলের মধ্য দিয়ে ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট, যে বাজেটের আকার ধরা হয়েছে প্রায় 8 লাখ কোটি টাকা। বিশাল অঙ্কের এই বাজেটে মূল চ্যালেঞ্জ হিসেবে সরকার দেখছে রিজার্ভ, মূল্যস্ফীতি এবং রাজস্ব আয় বাড়ানোকে। কিন্তু অর্থনীতির মূল চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কতটা সুরক্ষা পাবে আগামী বাজেটে, কতটা শিল্প বান্ধব হতে যাচ্ছে এবারের বাজেট, এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের বাজেট পর্যালোচনামূলক বিশেষ অনুষ্ঠান আকার নাকি সক্ষমতার বাজেটের আজকের আয়োজন। আমি ফার্নাস রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুরক্ষা। আর আজকের আলোচনা এগিয়ে নিতে দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর সেলিম খান, প্রেসিডেন্ট ICMAB। আরও আছেন রাশিদুল করিম মুন্না, পরিচালক SME ফাউন্ডেশন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন আপনাকে দিয়ে। যেমনটি আমরা জানি যে বাংলাদেশের জিডিপিতে শিল্পের অবদান 37%, আর এর মধ্যে শতকরা 99% শিল্প ও ব্যবসা কুটির শিল্পের আওতাভুক্ত। কতটা সুরক্ষা পেতে যাচ্ছে এবারে বাজেটে এ খাত? হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। আপনি ঠিকই বলছেন। আসলে CMSME আমরা বলি, মানে কুটির শিল্প, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটা বাংলাদেশের অর্থনীতির কিন্তু একটা ড্রাইভিং ফোর্স এবং ইকোনমিক পাওয়ার এবং এম্পাওয়ারিং করার ক্ষেত্রে কিন্তু অনেক। আপনি ঠিকই শিল্প খাতের মধ্যে যা বলছেন 99 এই যে SME আমাদের যে করে, এটা কিন্তু আমি আপনাকে বলি 26% মাত্র জিডিপিতে করে। এটা ওয়ার্ল্ডের অনেকগুলি কান্ট্রির মধ্যে সবচেয়ে লোয়েস্ট। আপনি যদি জাপানে দেখেন, কোরিয়াতে জাপানে 70%, চায়নাতে 60%, কোরিয়াতে 48%, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইভেন ইন পাকিস্তানেও কিন্তু এটা 40% কন্ট্রিবিউট করে, কিন্তু বাংলাদেশে এটা 26%। আমি মনে করি যে এই যে বাংলাদেশ সরকারের, এই সরকারের প্রথম 2008-9 থেকে এই পর্যন্ত যত ধরনের উন্নয়ন কামি আছে, এবং আপনি দেখবেন সরকার কিন্তু এটাতে অভিহিত আছে যে এই SME খাতটা আপনার গ্রোথের কিন্তু ড্রাইভিং ফোর্স আমি বলছি, এবং রিডিউসিং দ্য পভার্টি, যে দারিদ্র কমানোর ক্ষেত্রে, এবং ইনইকুয়ালিটি মানে যে আয় বৈষম্য কমানোর ক্ষেত্রে, এবং সারা দেশের রিজনাল ব্যালেন্স ক্ষেত্রে, এই 4টা ক্ষেত্রে কিন্তু SME কিন্তু এই এন্টারপ্রাইজগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশে। আমরা আশা করব যে প্রত্যেক বছরে বাজেটে কোনো না কোনোভাবে SME-কে কিন্তু প্রমোট করা হয়। এই টোটাল বাজেটটাই কিন্তু SME ফ্রেন্ডলি। আমি বলবো এভাবে আপনাকে, SME-তে ধরেন আমি যদি পার্টিকুলারলি বলি যে SME-তে প্রত্যেক বছরই দেখা যায় যে মানে বার্ডেন অফ দ্য লিগ্যালিটি, যে আইনের অনেকগুলি বার্ডেন আছে, এটা কিন্তু আমাদের মানে ওয়ান অফ দ্য কিন্তু এটা আমরা বলবো যে ড্রব্যাক। এটা 2 নম্বর হচ্ছে অ্যাক্সেস টু দ্য ক্যাপিটাল, মানে ক্রেডিট। আমাদের এখনও বাংলাদেশে মনে করেন 78 লক্ষ SME আছে অ্যাজ পার SME ফাউন্ডেশন। 73 লক্ষ লোক কিন্তু ডাইরেক্টলি এটাতে কিন্তু জড়িত আছে। আপনার ইনডাইরেক্ট যদি ধরে এই 73 লাখকে 4 দিয়ে যদি ফ্যামিলি মেম্বার 4 দিয়ে যদি দেখেন, এগুলি সবসময় ফ্যামিলি ওন হয়ে থাকে SME, তাহলে দেখবেন যে 4-7-8 2 কোটি 3 কোটি লোক কিন্তু এখানে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু এখানে জড়িত। তা একটা বললাম যে আমার কিন্তু এখনও ক্রেডিট অ্যাক্সেস ক্রেডিটে এখনও 50% বাংলাদেশে। তার মানে ক্রেডিট টু দ্য অ্যাক্সেস ক্রেডিটে কিন্তু এখনও অনেক দূরে আমরা আছি। এদেরকে ঋণ দেওয়া, এরা মানে ইজিলি অ্যাক্সেসেবল যাতে ক্রেডিটে হয়। কারণ হচ্ছে এটা বাংলাদেশে টোটাল বিজনেসের 85 থেকে 90% কিন্তু আপনি কাউন্ট করলে SME, এবং আপনি এমপ্লয়মেন্টের দিকে গ্লোবালি হয়তো আছে যে এমপ্লয়মেন্ট 60%, কিন্তু বাংলাদেশে এটা দেখবেন যে মানে এই এমপ্লয়মেন্ট 80 থেকে 85 ভাগ এক্স্যাক্টলি। এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটে দেখবেন যে আমরা 45% কিন্তু ভ্যালু অ্যাড করে কিন্তু SME। তাইলে আপনাকে সমস্ত জিনিসের SME এমন কাউকে এম্পাওয়ারিং করা বা এটা করা, এটা এই জন্য আমি আপনার কোয়েশ্চেনে আসি ডাইরেক্ট। এই সমস্ত গুরুত্বের দিকে এবং ওয়ার্ল্ডের গুরুত্বের দিকে আপনি দেখবেন যে এই SME-কে আসলে অ্যাজ এ মানে ইকোনমিকে ডাইভার্সিফাই করার একটা টুলস হিসাবে আমাদেরকে প্রত্যেক সময় দেখতে হবে। আপনি দেখবেন যে বাজেটে হয়তো দেখা যাবে যে আমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে আরম্ভ করে এবং ছোট ছোট ওরা যে সমস্ত জিনিস সাপ্লাই চেইনের মধ্যে যে ইনটেক্ট রাখে, সারা
সরাসরি জনগণকে সাপ্লাই চেইনের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু এসএমই। সেই দেখবেন যে এই বছরের বাজেটে অনেকগুলি, যে বিশেষ করে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, এবং সেখানে দেখবেন যে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর আমার ব্যাট ট্যাক্স, সোর্স ট্যাক্স, এগুলি কিন্তু আমরা হয়তো দেখতে পাবো। এবং এসএমইকে যে সমস্ত এসএমইগুলো, এটা একটা স্ট্যাটিস্টিক্স আছে যে 40% এসএমই কিন্তু উইদিন 2 ইয়ার্সের মধ্যে ফেল করে, আবার দেখবেন যে 20% এসএমই কিন্তু উইদিন 5 ইয়ার্সে, আবার করোনার ধাক্কা কিন্তু সামলাতে হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাত। আপনি দেখবেন যে এই ধাক্কা কিন্তু আছে অলরেডি। গভর্নমেন্ট কিন্তু করোনার কথা যখন বলছেন, কোভিডে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আমার 10,000 15,000 এরকম 2-3 বার করে কিন্তু স্কিম দেওয়া হয়েছে তাদেরকে, তাদের মানে সহায়তা করার জন্য ফাইন্যান্সিয়াল ডাইরেক্ট স্কিম দেওয়া হয়েছে। আমরা অনেক ধরনের প্রণোদনা দেখেছিলাম সেই সময়তে। হ্যাঁ, সেই সময় আমরা কিন্তু অনেকগুলি, আমি বললাম যে কারণ এটার গুরুত্ব এত বেশি যে বাংলাদেশ ইকোনমিতে, একটা ইকোনমিকে গ্রো আপ করতে হলে এসএমই হচ্ছে যে ফাউন্ডেশনাল পিলার ফর দ্য ইকোনমি, এখন ইকোনমিক স্ট্রাকচারে। তাই সেই জন্য বলতেছে, আপনি দেখতে পাবেন যে অনেক লিগ্যালগুলি হয়তো অনেক ডাইরেক্ট ইনডাইরেক্টলি সহজ করে দিবে, এবং এসএমই কিন্তু বাংলাদেশে আস্তে আস্তে এই যে 25-6% এখন জিডিপিতে গ্রোথ হচ্ছে, এবং এটাকে শুধু আমি ডাইরেক্টলি বললাম যে এসএমইর উপর ডাইরেক্ট হয়তো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, আমার এক্সপোর্ট যারা করে নন ট্রেডিশনাল আইটেম, এরা কিন্তু সবাই এসএমই, ওদেরকে কিন্তু ইনসেন্টিভ এখনও আছে ওদের। আইন কানুনের জিনিসগুলি আরও যদি থাকে, এগুলিকে অত্যন্ত সহজ করতে হবে, এবং তাদেরকে ক্যাপিটাল মানে আইন কানুনের কোন বিষয়গুলো আসলে শিথিল করা প্রয়োজন বলে মনে করেন? শিথিল করা মানে কি, একটা বিজনেস করতে গেলে বাংলাদেশে অনেকগুলি লাইসেন্সের প্রয়োজন হয়। একটা বড় প্রতিষ্ঠানের যদি 15টা লাইসেন্সের প্রয়োজন হয়, সেখানে এসএমইকে আমি বলবো যে 2-3টা অথবা ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে যদি এসএমইকে নিয়ে আসে, অল লিগ্যাল ফর্মালিটিস ফর দ্য এসএমই ইন ওয়ান স্টপ সার্ভিস, একদম কম্পালসারিলি, এবং এটা যদি সারা দেশের বিভাগীয় এবং জেলা শহরগুলিতে যদি এখান থেকে রেজিস্ট্রেশন করে, তার সমস্ত লিগ্যাল ফর্মালিটিসগুলি যদি ওয়ান স্টপে যদি হয়ে যায়, এবং এই স্টপগুলো যদি বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে অথবা গভর্নমেন্টের অন্য কোনো অফিসে যদি এগুলি যদি সম্পাদিত হয়, তাহলে কিন্তু এসএমই কিন্তু গ্রো করবে। কারণ আমি যে সংখ্যাটা আপনাকে বললাম 78 লাখ অথবা 73 লাখ, এগুলি ফর্মাল এসএমই। ইনফর্মাল এসএমই কিন্তু লক্ষ লক্ষ আছে আমাদের দেশে। এগুলো যাতে ফর্মালাইজ করে যায়, এবং গভর্নমেন্টের যখন কোনো ইনসেন্টিভ দিবে অথবা কোনো সাবসিডি দিবে অথবা কোনো ধরনের সহায়তা দিবে, লিগ্যাল সহায়তা বলা অথবা ক্রেডিট দিবে, এই জন্য সবগুলোকে কিন্তু ফর্মালাইজ করা কিন্তু একান্ত দরকার। এই ফর্মালাইজেশনের জন্য ওয়ান স্টপ সার্ভিস দিয়ে তাদেরকে ডাটাগুলোকে নিয়ে তাদেরকে সার্ভে করে কে কোন পণ্য উৎপাদন করে সবগুলিতে দিতে হবে। আমি আপনাকে বললাম এটার দিক, এবং এসএমই ভবিষ্যতে কিন্তু আমাদের এই সরকার দেখবেন যে 2008-9 থেকে প্রত্যেকটা বাজেটে আমাদের যে মেগা প্রজেক্টগুলি, এটা আমি বললাম যে এগুলি ডাইরেক্ট তাদেরকে বেনিফিট দিতে হবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনডিউস। কেমন ইনডিউস আমি বলি, এই যে আমাদের রাস্তাঘাট, মানে গ্রাম অঞ্চলে যেমন বিদ্যুৎ, শতভাগ বিদ্যুৎ, রাস্তাঘাট, এগুলি দেখবেন যে আমার এসএমইর জন্য হাসপাতাল, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো কিন্তু এসএমইকে গ্রো করার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট, ইকোসিস্টেম বলি না। আপনার একজন একটা ব্যবসা করতে হলে তার সেই যাতে মানে তার বাজারে যেখানে সেই উৎপাদন করবে তার থেকে সেই যদি বাজারে যায়, আপনি দেখবেন যে আমাদের এখন এই যে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। আপনি যদি গ্রামে গঞ্জে, আমি অনেক জায়গায় ঘুরেছি, আপনি যদি দেখেন যে একটা রিক্সা, একটা গাড়ি, একটা সিএনজি খুব তাড়াতাড়ি কিন্তু সেই তার বাজারে যেখানে মার্কেট আছে সেখানে পৌঁছে, আবার মার্কেট থেকে আপনি ঢাকা সেন্ট্রালাইজ সেলিমউদ্দিন, আমরা যেমনটি জানি যে সমস্ত এনভায়রনমেন্টগুলি, সমস্ত যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও কিন্তু রপ্তানিতে এখনো কিন্তু প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারা অনেক পিছিয়ে আছে। সেটি আসলে কিভাবে আমরা আরেকটু বিকাশ করতে পারি বা কি করণীয়, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে আপনাকে জনাব রাশিদুল করিম মুন্না। যেমনটি বলছিল অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন যে আমাদের জিডিপিতে একটা বড় ভূমিকা রাখছে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। এই শিল্প খাতকে যদি আমরা বলি যে আরো বিকাশের ক্ষেত্রে কি করণীয় বা নীতিগত সহায়তা কতটা জরুরি? জি, ধন্যবাদ আপনাকে। 2013-র যে পরিসংখ্যান ছিল, এসএমই কন্ট্রিবিউশন হচ্ছে জিডিপিতে হচ্ছে 26% ছিল, যেটা এখন কিন্তু 32% হয়ে গেছে। এবং আমাদের সামনে এলডিসি গ্র্যাজুয়েশনের অপরচুনিটি এবং চ্যালেঞ্জ দুটোই আছে, সেই সাথে আমাদের 2041-এর স্বপ্ন। সব কিছু মিলে আমরা যদি আমাদের টোটাল ইকোনমির কথা চিন্তা করি, তাহলে ফর্মাল চ্যানেলের যে সংখ্যাটা, সেই চ্যানেলের বাইরে কিন্তু ইনফর্মাল চ্যানেলের
কন্ট্রিবিউশনটা অনেক বেশি এবং সেই জায়গাতে হচ্ছে চিন্তাটা হচ্ছে যে এই ইনফর্মাল চ্যানেলটাকে কীভাবে ফর্মাল চ্যানেলে আনা যায় এবং তাদেরকে কীভাবে তাদের যেই চেষ্টাটা হচ্ছে তারা যে উদ্যোগগুলো নিচ্ছে সেই উদ্যোগ চেষ্টা এবং সফলতার জায়গাগুলো কীভাবে আর একটু বাড়ানো যায় অর্থাৎ তাদেরকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় এই সাপোর্টের জায়গাতে হচ্ছে কিন্তু বেশ কিছু ব্যারিয়ার আছে যেই আলোচনাটা হচ্ছে এই কোভিডকালীন সরকার পজিটিভ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে 45%-এর মতো ডিসবার্সমেন্ট হচ্ছে এসএমইর ক্ষেত্রে করা গেছে বাকিটা কিন্তু করা যায়নি পাশাপাশি যদি ইনফর্মাল চ্যানেলে যারা আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স বলেন গভর্নমেন্টের পলিসি সাপোর্টগুলো বলেন সেই সুযোগগুলো কিন্তু সেভাবে তার দৌড়ে তার দরজা পৌঁছাচ্ছে না সুতরাং এটার কারণটা হচ্ছে যে আমাদের যে এসএমইর যে সংজ্ঞাটা আছে সেখানে কিছু পরিবর্তন আনা দরকার এখনো এসএমইর বাইরে হচ্ছে মাইক্রো এবং কটেজ সেক্টরে একটা বড় অংশ আছে যারা মূল অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে এবং আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পর কিন্তু আমাদের চিন্তা করতে হবে এসএমই কন্ট্রিবিউশন কীভাবে 40% করা যায় আপনি শুরুতে বলেছেন যে মুদ্রাস্ফীতি এখন বাংলাদেশের অনেক এসএমই অনেক ভালো ভালো পণ্য উৎপাদন করছে কিন্তু আপনি যদি আবার ইম্পোর্টের ক্ষেত্রে দেখেন ট্যারিফ কমিশনের যে নীতিমালাগুলি বলেন এনবিআর নীতিমালা বলেন সেখানে কিন্তু তাদের সুরক্ষার কোনো ব্যবস্থাটা নেই সুতরাং তারা যে উদ্যোগগুলো নিচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু তারা ফ্লাস্ট্রেটেড হচ্ছে তারা পিছিয়ে যাচ্ছে সুতরাং তাদেরকে সুরক্ষা করা ইম্পোর্টের যে জায়গাতে যে আমাদের রিজার্ভের যে একটা ঘাটতি বা চ্যালেঞ্জের মধ্যে এখন আমরা পড়ছি এটা উত্তরণের জন্য আমার প্রস্তাবটা হচ্ছে আপনাদের মাধ্যমে যে এসএমইরা যে ধরনের পণ্যগুলো উৎপাদন করছে স্থানীয় বাজারে যদি বিকশিত হয় তখন এই ধরনের পণ্যগুলো কীভাবে ইম্পোর্টের ক্ষেত্রে নিশ্চিত করা যায় তাহলে এই যে মাইক্রো কটেজ লেভেল এবং এসএমইরা যে পণ্যগুলো তৈরি করছে এটা একটা বড় স্কেলে যাওয়ার সুযোগ হবে এবং পাশাপাশি আমি মনে করি যে এই যে মাইক্রো এবং কটেজ সেক্টরের জন্য ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো কিন্তু সেভাবে কাজ করছে না তারা এসএমই মানে হচ্ছে একটা মূলত বড়দের বা মাঝারি প্রতিষ্ঠানগুলোকে তারা ফোকাস করছে কারণ তাদের যে ম্যানেজমেন্টের যে সক্ষমতা সেই জায়গাতে তারা মনে করছে না যে এই মাইক্রো কটেজ সেক্টরে তাদের যে ম্যানেজমেন্ট কস্ট হয়তো অনেক ক্ষেত্রেই প্রোডাক্টিভ না এবং এই ক্ষেত্রে কিন্তু তাদের পারসেপশনের মধ্যে একটা গ্যাপ আছে বাংলাদেশ ব্যাংক গত 15 থেকে 20 বছর ধরে যথেষ্ট চেষ্টা করছে আন্তরিকতার সাথে চেষ্টা করছে কিন্তু বাস্তবতার জায়গাতে আমি মনে করি সময় এসেছে যে এই যে ইনফর্মাল চ্যানেলে মাইক্রো কটেজ সেক্টরে যারা আছে তাদেরকে কীভাবে অনবোর্ড করা যায় এটা কিন্তু দুই ধরনের লাভ একটা হচ্ছে তাদেরকে আমরা নীতি সহায়তার গোলা হচ্ছে দৌড়গোলায় পৌঁছাতে পারছি পাশাপাশি আমরা যে এনবিআর যেই সক্ষমতার কথা বলছি আমাদের আয়ের বাড়ানোর প্রচেষ্টার কথা বলছি কিন্তু ওই যে কর নেটের যে আওতা এটা কিন্তু বাড়ছে না আপনি যদি দেখেন যে এই সার্কেলটা কিন্তু স্টাক হয়ে আছে সুতরাং এদেরকে যদি নার্সারি করা যায় তাদেরকে যদি অনবোর্ড করা যায় তাহলে কিন্তু আগামী 5-7 বছর পরে তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে একটা বড় ভূমিকা পালন করতে পারে পাশাপাশি এনবিআর যে আয়ের যে উৎসটা সেটা কিন্তু বাড়ার সুযোগটা হবে পাশাপাশি ব্যাংকগুলো হচ্ছে এক ধরনের নেতিবাচক অ্যাটিটিউড নিয়ে আছে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে সুতরাং এই ক্ষেত্রে যদি ব্যাংকদেরও কিন্তু একজন ভালো সংখ্যক তাদের গ্রাহক তৈরি হবে সুতরাং এটা কিন্তু উইন উইন সিচুয়েশনে হবে সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে এই আসছে বাজেট শুধু বাজেট না এই বাজেটের মধ্যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জটা আছে আবার সম্ভাবনার কথা আছে আমরা সবাই সম্ভাবনার কথা বলছি কিন্তু চ্যালেঞ্জও আসবে সুতরাং এই বিষয়টাকে মাথায় রেখে এসএমইদেরকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় এসএমইদেরকে গ্র্যাজুয়ালি যে বেসিক প্রোডাক্টগুলি করছে আমাদের আধুনিক টেকনোলজির সহায়তা তারা কীভাবে পেতে পারে তাদের স্কিলটাকে কীভাবে আপগ্রেড করার সুযোগটা বাড়ানো যেতে পারে আমাদের রিসার্চে একটা বড় ঘাটতি আছে আমাদের পারসেপশনই নেই যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার যে একটা রিলেশন থাকা দরকার আমাদের নতুন নতুন মার্কেটে যেতে গেলে আমাদের ভ্যালুয়েশনের বিষয়টাকে মাথায় রাখতে হবে ভালো ডিজাইন হতে হবে ভালো কোয়ালিটি হতে হবে ভালো প্রোডাক্ট হতে হবে আমাদের একটা 18 কোটি লোকের একটা দেশ সুতরাং এই যে আমাদের যে হিউম্যান রিসোর্সগুলো আছে এটাকে যদি আমরা প্রোডাক্টিভভাবে ব্যবহার করতে পারি আমি তো মনে করি আগামী দিনে বাংলাদেশের যে স্বপ্নটা আমরা দেখছি সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব এবং আমরা ট্র্যাকিংটা যদি আমাদের সেই লক্ষ্যটাকে মাথায় রেখে বাজেটের যদি কিছু বরাদ্দ থাকে আমরা কিভাবে এই এসএমইদেরকে অনবোর্ড করব আমরা যদি দেখি যে আমাদের ট্রেড লাইসেন্স 3 নাম্বার ভ্যাট ট্যাক্স বড়দের জন্য যেই পলিসি ছোটদের জন্য সেই এবং যে কারণে মানুষের একটা ভীতি কাজ করছে সুতরাং এখানে যদি একটা ক্লাসিফাইড করে দেওয়া যায় যে যারা স্মল এবং মাইক্রো আছে
বা ইনফর্মাল চ্যানেল আছে, তাদেরকে অনবোর্ড করতে গেলে প্রথম 5 বছর বা 7 বছর তাদেরকে কিভাবে নার্সারি করা যায়, তাদের সেই ভীতিটা যাতে কমে আসে, পাশাপাশি তারা যাতে একটা সহনীয় মাত্রায় ভ্যাট ট্যাক্স দেয়। সুতরাং এই যে অভ্যস্ততার জায়গাতে কিন্তু আমরা এখনো এনবিআর সেই পলিসিতে কিন্তু এখনো যেতে পারছি না। সুতরাং আমি দাবি জানাবো এই বাজেটে এই নতুনদের জন্য তরুণ অনেক উদ্যোক্তা আছে, অনেক শিক্ষিত উদ্যোক্তা আছে, যারা স্টার্ট আপ, যারা অন্তত প্রথম 5 থেকে 7 বছর তাদেরকে কিভাবে নার্সারি করা যায়, সাপোর্ট দেওয়া যায়, পলিসির মধ্যে একটা সহনীয় মাত্রা রাখা যায়, তাহলে কিন্তু উইন-উইন সিচুয়েশন। প্রশিক্ষণের ক্ষেত্রে কতটা জরুরি? আমি মনে করি প্রশিক্ষণটা খুবই জরুরি এই কারণে যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক অর্গানাইজেশন, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দেয়, কিন্তু আমি মনে করি ট্রেনিংগুলো অনেক ক্ষেত্রে কাজে লাগে না। কারণ হচ্ছে ডিমান্ড না। আমি বলবো দুইটা প্রশ্ন। একটা হচ্ছে পর্যাপ্ত, হচ্ছে আমি সেকেন্ডারিতে যাব। প্রথম হচ্ছে ডিমান্ড বেস কিনা, অর্থাৎ আমরা যে পটেনশিয়াল সেক্টরগুলো আছে যেখানে আমাদের এসএমইরা কাজ করছে, লোকাল মার্কেটের ডিমান্ড আছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটের ডিমান্ড আছে, এই জায়গাগুলোকে যদি ফোকাস করে ডিজাইনগুলি হতো তাহলে কিন্তু সেই ট্রেনিংগুলো নিয়ে যারা উদ্যোক্তা আছে তারা বেনিফিটেড হতে পারতো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিজাইনটা হয়তো 5 থেকে 7 বছরের পুরনো ট্রেনিং মডিউল নিয়ে মার্কেটে ট্রেনিং দেওয়া হচ্ছে, যেটা আসলে কোনো প্রোডাক্টিভ কোনো রেজাল্ট আসছে না। সুতরাং এই জায়গাগুলিতে আসলে সময় এসেছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীও গত কয়েক সপ্তাহ আগে বলেছেন, যে প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়ন এবং গ্রামে এই ডিমান্ড বেস যাতে পরিকল্পনাগুলি যাতে না হয়। অর্থাৎ আমি বগুড়াতে আমাদের এই ধরনের স্কিল আছে, নলেজ আছে, স্ট্রেংথ আছে এবং আমাদের র মেটেরিয়ালস আছে, সুতরাং সেই জায়গাতে যদি আমি একটা শিল্পকে দাঁড় করাতে হয় তাহলে সেই ক্ষেত্রে যে কটা মন্ত্রণালয় কাজ করছে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে, তাদের যদি একটা সমন্বিত পরিকল্পনার আওতায় যদি সেই ট্রেনিংগুলো দেওয়া হয়, উদ্বুদ্ধ করা হয় এবং সেই ধরনের পলিসি সাপোর্টগুলো এনশিওর করা যায়, তাহলে যে কাজটা কিন্তু আমাদের আশেপাশের দেশগুলো করেছে এবং করার কারণে কিন্তু দেখা গেছে যে ক্লাস্টার বেস, ডিস্ট্রিক্ট বেস, থানা বেস বেশ কিছু প্রোডাক্ট একটা সক্ষমতায় দাঁড়িয়ে গেছে এবং সেইটা লোকাল মার্কেটে তারা যেমন একভাবে ডেভেলপ করেছে এবং সেই ধারাবাহিকতা একটা স্টেজে তারা এক্সপোর্টের দিকে গিয়েছে। আমি যদি একটু অ্যাড করি যে ইউক্রেন রাশিয়ার পর আপনি দেখবেন যে সারা ওয়ার্ল্ডে কিন্তু বিশ্ব বাণিজ্য এবং রাজনীতির মধ্যে একটা বড় পরিবর্তন এসেছে। সবাই কিন্তু চায়না থেকে সরে আসতে যাচ্ছে। কারণটা কি, যে আমেরিকা মিত্র দেশগুলোতে যেখানে 12% ট্যাক্স দিতে হতো এখন 37%-এর মধ্যে ট্যাক্স আরোপ করা হয়েছে। সুতরাং অনেক প্রোডাক্টই কিন্তু, বিশেষ করে হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্টগুলো কিন্তু চায়না থেকে আগামী 5-7 বছর পরে হয়তো তাদের সক্ষমতা থাকবে না। পাশাপাশি তাদের ওয়েজেস অনেক বেড়ে গেছে $1000 উপরে। সুতরাং এই যে বাংলাদেশের যে একটা হিউম্যান রিসোর্স আছে, এই রিসোর্স তো শুধু থাকলে হবে না, আমরা শুধু এসএমই বললে হবে না, তাদেরকে রাইট ডিরেকশনে যাওয়ার জন্য, রাইট প্রোডাক্ট বেছে নেওয়ার ক্ষেত্রে, স্কিল আপগ্রেড করার ক্ষেত্রে যদি আমরা একটা সমন্বিতভাবে পরিকল্পনা নেই এবং সেখানে যদি বাজেটের যদি বেশ কিছু কম্পোনেন্ট থাকে যাতে এই গ্রোথ অ্যাপ্রোচটা যে প্রোডাক্টিভ হয়, সেই জায়গাগুলো আপনার বক্তব্যে আপনি বলছিলেন যে বৈশ্বিক অর্থনৈতিক সংকট, তার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের দেশে ডলার সংকটও কিন্তু তীব্র আকার ধারণ করেছে এবং সুদ হারের একটা সংকটও কিন্তু আমাদের সামনে এসেছে। এই বাস্তবতায় আসলে সামনের বাজেটে কোন ধরনের কম্পোনেন্টের কথা আপনি বলছেন? আমি মেইনলি বলছি যে আমরা ছড়িয়ে ছিটিয়ে যে এসএমইরা বা মাইক্রো বা কোয়ার্টার সেক্টরে যারা কাজ করছে তারা অনেকেই ফলোয়ার হিসেবে কাজ করছে, তারা অনেক ক্ষেত্রে স্পেশালাইজড প্রোডাক্টগুলি তৈরি করছে না বা ডিজাইন প্রোডাক্ট তৈরি করছে না, তারা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করছে না, ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা পাচ্ছে না। সুতরাং এই জায়গাতে চিন্তা করতে হবে যে ইভেন আমাদের যে একাডেমিয়ার অ্যাপ্রোচটা, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে রিলেশন নেই। আপনি যদি ইন্ডিয়ার কথাও বলেন, আমি দেখব প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলিকে ডেভেলপ করার জন্য ইউনিভার্সিটিগুলো রিসার্চ করছে বা রিসার্চ ইনস্টিটিউটগুলো বা সার্ভিস প্রোভাইডাররা হচ্ছে সেই কাজটা করছে এবং যারা উৎপাদন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে তাদেরকে সেইটা এজ এ প্রফেশনালি সাপোর্ট দিচ্ছে। অর্থাৎ সেই জায়গা থেকে আমরা কর্মমুখী শিক্ষাকে কিভাবে প্রমোট করতে পারছি না। কর্মমুখী না, আমি বলবো প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে সে যে অবস্থান থেকে যে কাজগুলি করছে তার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, তার ইনকামটাকে কিভাবে বাড়ানো যায়, সেক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি কি দরকার, আমাদের দরকার হচ্ছে রিসার্চ বেস কিছু সাপোর্ট, আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাপোর্ট, আমাদের হচ্ছে স্কিল, যে এক্সিস্টিং যে স্কিল আছে হয়তো সেটা এনাফ না, আমরা সেক্ষেত্রে আমাদের যদি উদাহরণ দিচ্ছি, যেই কাজটা চায়নাতে 10 জন কি একজন করছে, বাংলাদেশে একই ধরনের কাজ 10 জন করছে। সুতরাং সেক্ষেত্রে তো আমাদের এই প্রোডাক্টিভিটি তো আমাদের বাড়ছে না এবং বা এটা আমরা কোনোভাবে কস্ট ইফেক্টিভ হবো না। সুতরাং সেই জায়গাতে আমরা কীভাবে কিছু টেকনোলজি বা মেশিন ব্যবহার করে যাতে 10 জনের কাজটা একজনে করতে পারে। আবার যদি আমি বেশ কিছু প্রোডাক্ট তৈরি করতে, যে প্রোডাক্টের ক্ষেত্রে আমার হচ্ছে কিছু ডিজাইন ডেভেলপ করা দরকার, যেখানে আপনি শাড়ি পরেছেন, এই শাড়িটা বেসিক শাড়ি নেই হয়, যদি ডিজাইন শাড়ি হয়, এই বেসিক শাড়ি হচ্ছে 500 টাকাতে পাওয়া যায়,
আবার ডিজাইন শাড়ি হলে 3000 টাকাতে পাওয়া যায়, বা ইভেন 10,000 টাকা বিক্রি করা সম্ভব। সুতরাং আমাদের সময় এসেছে কিন্তু যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে সুযোগটা আমরা নিতে চাই, এই চ্যালেঞ্জের জায়গাটাতে হচ্ছে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করার সক্ষমতা বাড়াতে হবে, নিশ্চিত করাই আসলে সবচেয়ে বেশি জরুরি। সেটার সাথে সবকিছু যুক্ত। আলোচনার এই পর্যায়ে বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন বাজেট পর্যালোচনামূলক আলোচনা অনুষ্ঠান আকার নাকি সক্ষমতার বাজেট। আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন, যেমনটি আসলে রাশিদুল করিম মুন্না বলছিল যে আমাদের উৎপাদিত পণ্যগুলো দেশীয় বাজারের চাহিদা কিন্তু পূরণ করতে পারছে, কিন্তু বিশ্ব বাজারের সাথে আমরা তাল মেলাতে অনেকটাই পিছিয়ে আছি, কেন? থ্যাংক ইউ। আসলে আমি আপনাকে বলি, এসএমই আমি তো বলছি আমরা 3U মানে ইকোনমিতে তো কন্ট্রিবিউট করে, এটা আমাদের পরিষ্কার। 2 নম্বর হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট অ্যান্ড হচ্ছে এক্সপোর্ট। তারপরে আমি বলবো যে ইম্পোর্ট সাবস্টিটিউট অলরেডি করতেছে, ইম্পোর্ট সাবস্টিটিউট এবং ইনোভেটিভ প্রোডাক্ট। আপনি দেখবেন যে এগুলি কিন্তু সবগুলো নিচের থেকে হয়, মানে এসএমই থেকেই এগুলি হয়। আমাদের দেশে হয়েছে কি, এখন সরকার তো অনেকগুলি এক্সপোর্ট মার্কেট ক্রিয়েট করার জন্য, বিশেষ করে নন ট্রেডিশনাল পণ্য যেগুলি পাটজাত দ্রব্য থেকে আরম্ভ করে কৃষি দ্রব্য থেকে আরম্ভ করে এদের যত ধরনের পণ্য আছে সবগুলির জন্য আমাদের আছে। আমাদের মূলত সমস্যা হলো, এই সমস্যা আমরা বলবো যে ইনফর্মাল সেক্টর যারা এগুলি তৈরি করে ওদেরকে আমি বলবো যে ফর্মাল রিকগনিশনের নাম্বার 1 হচ্ছে বাধা, মানে নাই। তার মানে কেউ যদি ইনোভেটিভ পণ্য তৈরি করে, তার যদি কোনো একটা আইডিয়া যদি জেনারেট করে, এই আইডিয়া ম্যাটেরিয়ালাইজ করা পর্যন্ত আসলে তার নিজের চেষ্টা তো থাকে, তার মধ্যে যদি প্রাতিষ্ঠানিকভাবে সেই যদি কোনো সহায়তা না পায়, তাহলে অনেক সময় দেখা যাবে যে আমার অনেক ইনোভেটিভ আইডিয়া কিন্তু ওইখানে মরে যায়। আপনি মনে করেন জিঞ্জিরা, আপনি মনে করেন এই যে বিটাক, অনেকগুলি জিনিস কিন্তু আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু অনেকগুলি পণ্য তৈরি করে। এরকম অনেক অনেক জায়গা আছে বাংলাদেশের, বগুড়া, রাজশাহী, অনেক জায়গা কিন্তু অনেক আনকমন। মনে করেন স্টার্ট আপ, সেই বগুড়া সেই গ্রামে কিন্তু আপনি দেখবেন যে আমাদের এই যে ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ ডলার কিন্তু আয় করতেছে। এরকম কিন্তু কিছু কিছু আইডিয়া আমরা পেপারে দেখতেছি যে এগুলি ফ্লারিশ করে গেছে, অথবা এগুলিকে নাচ্ছার করার যে জিনিস আমরা দুইজনেই শুরু থেকে যে বলে আসতেছি, ইনফর্মালকে ফর্মাল করা। এখন আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রেডি। এখন যদি আমাদের শুধু এই যে এটাতে যাওয়া, আমি আপনাকে অলরেডি আমি বলছি যে লিগ্যাল বার্ডেনগুলি তাদেরকে যদি কমিয়ে দিয়ে, যদি সরকারি যে সমস্ত অফিস প্রতিষ্ঠান আছে এদেরকে যদি গ্রাম পর্যায়ে, মানে গ্রাম ভিত্তিক যদি ইউনিট ধরে, সেখান থেকেই যদি সার্ভে করে, এবং ভাই বলছিল মুন্না ভাই যে রিসার্চ, শুধু রিসার্চ একবার না, এটাকে বলে আমরা কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে এই সমস্ত অপ্রচলিত পণ্যগুলো যেগুলির ডিমান্ড বাইরে আছে, এখন বাইরে কী কী পণ্যের ডিমান্ড আছে একজন গ্রামের লোক কিন্তু সহজে জানে না, তাকে আমাকে এইটাকে বলে ইনফরমেশন অ্যাসিমেট্রি। আমার পার্শ্ববর্তী দেশ, সমস্ত দেশের ইউরোপ কান্ট্রিতে মনে করে হ্যান্ডিক্রাফট, ফ্যান্সি গুডস, এই যে উনি বললো একটা মগকে আপনি বিভিন্নভাবে ডিজাইন করে এমনভাবে আমাদের পাটজাত পণ্যগুলি, হ্যাঁ, যেমন এগুলিকে আমরা যে বিভিন্ন ধরনের ডিজাইন করে আমরা যদি দিই, কিন্তু এই ইনফরমেশনটা তো আমার মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রিতে শুধু যাচ্ছে। আমি মনে করি যে আমার স্মল বিজনেস, কটেজ বা এগুলোতে কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে না। তাইলে এই সমস্ত, এবং তাদেরকে যদি গভর্নমেন্ট যদি অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় ইন দ্য ফর্ম অফ ক্যাশ সাবসিডি বলেন, অথবা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট বলেন, ক্রেডিট পাওয়ার জন্য যদি তাদেরকে অ্যাসিস্ট্যান্ট দেয়, এবং তাদের কমিউনিকেশন বাজারজাত করার জন্য যদি তাদেরকে সুবিধা দেওয়া হয়, এই সমস্ত স্টেপগুলি যদি নেওয়া হলে যে এসএমই জাপানের মতো 70% দেখবেন যে একদিন বাংলাদেশে কন্ট্রিবিউট করতেছে, সেটা কিন্তু সার্বিকভাবে জিডিপিতেও ভূমিকা রাখবে। অবশ্যই 70% জিডিপিতে ভূমিকা রাখার জন্য আছে। আমরা যে মনে করেন ডেভেলপিং কান্ট্রিতে যাব, আমাদের যে এসডিজি ইমপ্লিমেন্ট করতে হবে 2031-এ যে হায়ার ইনকাম, মিডল ইনকাম কান্ট্রিতে যাব, 2041-এ যে আমরা ডেভেলপ স্মার্ট বাংলাদেশ হব, এবং 2070-71 100 বছর বাংলাদেশের যে পূর্তি হবে, সেখানে যে আমরা সুপার মানে ইকোনমিতে আমরা যাব, এই সমস্ত কিছুর কিন্তু পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, টুল হচ্ছে কিন্তু এসএমই। এই প্রতিষ্ঠানকে আপনি দেখেন আমার জিডিপির
70% হচ্ছে কনজামশন থেকে আসে। আমরা যত কনজামশন করি, আপনি আমার এসএমইর যে লোকগুলো কাজ করে এদের জন্য ওয়েলবিইং যখন হয়, মানে ওদের যখন কল্যাণ হয়, ওরা যখন এই বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, রাস্তাঘাট এগুলিতে যখন তাদেরকে সহায়তা করে, তার বিজনেসটা কিন্তু ফ্লারিশ করে। এবং সবচাইতে বড়, আমি বললাম যে আপনাকে 50% এই যে ক্রেডিটে তারা ক্রেডিট নিতে পারে। ইনফর্মাল থাকার কারণে কিন্তু তারা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে সরকারের থেকে বা বেসরকারিভাবে বা এনজিও ভাবে কিছুটা সহায়তা করে, কিন্তু পরিপূর্ণ সহায়তা করে তাদের কাগজপত্র কি কি লাগবে, কিভাবে ফর্মালাইজ, ট্রেনিং থেকে আরম্ভ করে একটা বিজনেস কিভাবে গোছাবে, এই বিজনেস যাতে 1-2 বছরের কোনো একটা উদ্যোগ দেখা যায় যে 2 বছরের মধ্যে ফেল করে, এটা যাতে ফেল না করে সাস্টেইনেবিলিটি থাকে, সঠিকভাবে একটা পরিকল্পনা নিয়ে নিচ্ছে এগোতে হবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সেলিম এবং উদ্দিন। আমি আবার আপনাকে শুধু আরেকটা জিনিস বলবো যে ক্রেডিটের ব্যাপারে, অথবা আপনার না থাকলে আমি পরবর্তীতে বলতে পারি। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি। জনাব রাশিদুল করিম মুন্না, বারবার আপনারা রিসার্চের কথা বলছেন, ব্যক্তি পর্যায়ের রিসার্চ কি ক্ষেত্রে কোনো কাজে আসবে? রাষ্ট্র কি উদ্যোগ নিচ্ছে রিসার্চের ক্ষেত্রে? এটা আমি বলবো যে আমাদের আশেপাশের দেশগুলো যে কাজটা করেছে, যে ইন্ডাস্ট্রিগুলো যাতে সেক্টর ওয়াইজ বা যে মার্কেটের ডিমান্ড ওয়াইজ যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, সেই প্রোডাক্টগুলি কীভাবে ডেভেলপ করা যায়, মেটেরিয়ালস কীভাবে ডেভেলপ করা যায়, মেটেরিয়ালস থেকে প্রোডাক্টগুলি কীভাবে হতে পারে, লোকাল মার্কেটে কী ধরনের প্রোডাক্ট হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেটে কী হতে পারে, অর্থাৎ এই র মেটেরিয়ালস থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত পুরো প্রসেসটার মধ্যে একটা রিসার্চ কিন্তু যুক্ত। সেই জায়গাতে হচ্ছে ব্যক্তি উদ্যোগে এটা খুব ডিফিকাল্ট, কারণ এটা একটু কস্টলি প্রসেস, বাট সময় এসেছে যেহেতু আমাদের সেই ধরনের প্রফেশনাল সার্ভিস সেন্টার নেই, ইউনিভার্সিটিগুলো এখানে ফোকাস না। আপনি যদি দেখেন যে আজকে থেকে 30-35 বছর আগে আমরা কিন্তু 1 বিঘা জমিতে 10-12 মনের ধান উৎপাদিত হতো, আজকে কিন্তু সেটা 35 মনের কাছাকাছি চলে গেছে, এবং সেটা কিন্তু অর্জনটা রিসার্চের কারণেই হয়েছে। সুতরাং এই যে কৃষি বিড়ি বলেন, আমাদের কৃষি ইউনিভার্সিটি বলেন, তাদের কিন্তু অবদান, মানে রিসার্চের মাধ্যমে যে কোনো শিল্পে আসলে বিপ্লব ঘটানো সম্ভব। আজকে যে এগ্রিকালচার সেক্টর একটা বড় পরিবর্তন এসেছে, এখন সারা বছর আমরা টমেটো খাচ্ছি, সারা বছর আমরা বেশ কিছু সবজি খাচ্ছি, এটা কিন্তু রিসার্চের কল্যাণে হয়েছে। সুতরাং আমরা যদি এই মেটেরিয়াল, যেমন পাটের কথা উনি বলেছেন, যে এখন আমি যদি বেসিক পার্ট যেখানে 1 মন পাট বিক্রি করা যায় হচ্ছে $600 থেকে $650, আমি ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলো যদি ফ্যান্সি প্রোডাক্টগুলি মার্কেটের ডিমান্ড যদি করি, তাহলে সেটা হয়তো $3000 থেকে $10,000 পার টন থেকে আমি আর্ন করতে পারবো। সুতরাং এই যে উদ্যোক্তা তো রিসার্চ করবে না, উদ্যোক্তা তো হচ্ছে এই নতুন নতুন ইনোভেশন আইডিয়াগুলো জেনারেট করবে না, তারা ইমপ্লিমেন্টেশন করবে। সুতরাং এই যে ব্রিজটা হওয়া দরকার, আমার মনে হচ্ছে যে আগামীতে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই ধরনের ইনস্টিটিউটগুলা এস্টাবলিশড হওয়ার ক্ষেত্রে সরকারের এনবিআর এর যে বাজেট আছে সেখানে বিশেষ বরাদ্দ রাখা দরকার। আমরা ট্রেনিংয়ের কথা বলেছি, গতানুগতিক ট্রেনিং না হয় সেটা যদি ফোকাস বেস, এক্সাম্পল দিচ্ছি যে আমরা জুট বেস সেক্টরকে ডেভেলপ করতে চাই। সুতরাং এই যে ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলি তৈরি করার জন্য যে সমস্ত উদ্যোক্তারা উদ্যোগ নেবে, তারা যাতে স্কিল ওয়ার্কফোর্স পায়, তার জন্য ওদের সাথে যদি অ্যাসোসিয়েট হয়ে যদি ট্রেনিং ডিজাইনটা হয়, ট্রেনিংগুলো যদি হয়, তাহলে কিন্তু উদ্যোক্তারা সাহসী হবে। এবং সেই প্রক্রিয়াতে সাপ্লাই চেনে যারা ক্লাস্টারে বা ডিস্ট্রিক্টে বা থানাতে বা ইউনিয়ন পর্যায়ে যারা মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে, তারা কীভাবে অ্যাকোমোডেশন করা যেতে পারে। এবং সেক্ষেত্রে যে ট্যাক্সের যে ব্যারিয়ারটা আছে, যে ওখানেও তাদেরকে ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে, আবার যে কিনবে তাকেও ভ্যাট দিতে হচ্ছে। সুতরাং এই যে ডাবল ট্যাক্সেশনের যে জটিলতাটা আছে, এটা কিন্তু দূর হওয়ার দরকার। তাছাড়া কিন্তু স্থানীয় শিল্প কিন্তু বিকশিত হবে না। তখন কিন্তু যে ব্যবহার করবে সে চিন্তা করবে আমি ইম্পোর্ট করলে তো আমাকে শুধুমাত্র ভ্যাট দিতে হচ্ছে, বা এক্সপোর্ট হলে আমি জিরো ভ্যাট জিরো ট্যাক্সে আমি বেনিফিটটা পাচ্ছি। অর্থাৎ সেইখানে কিন্তু আমরা ওই মাইক্রো লেভেলে যারা কাজ করছে তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারলাম না বলে সে নিয়েছে, কিন্তু সে মারা যাচ্ছে। সুতরাং এই যে বিষয়টা আছে, আমি যদি বলি যে আমাদের আশেপাশের দেশগুলোতে গভর্নমেন্টের যে প্রকিউরমেন্ট পলিসি আছে, এসএমইদেরকে সুরক্ষার জন্য 25 থেকে 36% প্রোডাক্ট এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা আছে। সুতরাং এখন সময় এসেছে মুদ্রাস্ফীতির বিষয়টাকে মাথায় রেখে, রিজার্ভের কথা বিষয়টাকে মাথায় রেখে এসএমইদের বা স্থানীয় শিল্পকে কিভাবে বিকশিত করা যায়, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এই বাজেট আমি দাবি রাখছি আপনাদের মাধ্যমে যে এই প্রকিউরমেন্ট পলিসিতে এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা যাতে অবশ্যই অন্তর্ভুক্ত হয়। আপনি যেটা কথাটা শুরুতে বলেছিলেন যে আমি যদি ব্যক্তি উদ্যোগে আমি যদি রিসার্চ করি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি, আমি যদি স্কিল ডেভেলপমেন্টে যদি আমি বিনিয়োগ করি, সময় এসেছে ভাবনার যে আমি কিভাবে ট্যাক্স বেনিফিটটা পেতে পারি। তাহলে হবে কি,
ইন্ডাস্ট্রি যেহেতু কেউ দিচ্ছে না, পাচ্ছি না আমি, সুতরাং আমাকে সার্ভাইভ করার জন্য, আমি ভ্যালুয়েটেড প্রোডাক্ট তৈরি করার সক্ষমতা বাড়ানোর জন্য এই বিনিয়োগগুলোর ক্ষেত্রে আমার এনবিআর আমাকে কোনো সাপোর্টটা দিতে পারছি কিনা। এবং সেই জায়গাতে যে আমার যে মার্কেটিং একটা বড় চ্যালেঞ্জ, আমি যে প্রোডাক্টটাকে মার্কেটিং করতে যাবো ইন্টারন্যাশনাল মার্কেটে, আমাকে ফেয়ারে যেতে হচ্ছে বা বায়ারের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, এখানে কিন্তু একটা বড় বিনিয়োগ, সেখানে কিভাবে সাপোর্টটা আসতে পারে। সুতরাং আমি মনে করি যে আমাদের যেই প্রক্রিয়াতে দেশ এগিয়ে যাচ্ছে, এসএমইরা অনেক চ্যালেঞ্জের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সামষ্টিকভাবে বড় স্কেলে যেতে চাই, আমাদেরকে সময় এসেছে শুধু এই বাজেটে বছর কেন্দ্রিক বাজেট ঘোষণা না করে যেই সরকারের যে পরিকল্পনাগুলি আছে, এলডিসি গ্র্যাজুয়েশন, 2041 স্বপ্ন, এগুলিকে মাথায় রেখে যদি প্রতি বছরের বাজেটে যে এই যে চ্যালেঞ্জগুলো আমি বললাম, যে ডাবল ট্যাক্সেশন, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স হচ্ছে তাদের কাছে যাচ্ছে না, তাদেরকে কীভাবে তারা যে ধরনের ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলি করছে তাদেরকে সেই ধরনের ট্রেনিংগুলো কীভাবে দেওয়া যেতে পারে, তাদেরকে কীভাবে টেকনোলজির সাপোর্টটা তার দোরগোড়ায় নিয়ে যাওয়া যেতে পারে, এবং তার পণ্যটা বিক্রি করার ক্ষেত্রে স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজারে এই জায়গাগুলোতে আসলে ভাবলে আমি মনে করি যে এই যে মাইক্রো লেভেলে যে একদল উদ্যোক্তা আছে, আমাদেরকে চিন্তাই করতে হবে আগামী অর্থনীতিতে জিডিপিতে হচ্ছে 60 থেকে 70%, কিন্তু এই সেক্টরকেই ডেভেলপ করার সুযোগটাও যেমন আছে এবং সেই জায়গাটার সম্ভাবনাটা আছে। সুতরাং আপনি অন্য সেক্টরগুলোকে যদি অ্যানালাইসিস করেন তাহলে সেখানে কিন্তু খুব বেশি বাড়বে না। এই সেক্টর, এই যে এসএমই বা মাইক্রো বা কটেজ সেক্টরে যারা আছে তাদের গ্রোথটা কিন্তু খুব ফাস্টার হওয়ার সুযোগটা আছে। সুতরাং এটা খুব সিরিয়াসলি নিতে হবে যে চ্যালেঞ্জগুলো এসএমইরা বা কটেজ মাইক্রো লেভেলে যারা আছে তাদেরকে কিভাবে এখন থেকে নার্সারি করা যায়, যাতে আগামী 5-7 বছর পরে তারা একটা বড় অর্থনীতিতে একটা বড় অবদান রাখতে পারে। জনাব রাশিদুল করিম মুন্না, আপনি বলছিলেন যে আসলে অনেক ক্ষেত্রে আসলে এই শিল্পের বিকাশে কি করণীয়, কিন্তু আমরা জানি যে বিশাল আকারের বাজেট ঘোষণা হতে যাচ্ছে, সেখানে শিল্প খাতের প্রত্যাশাও নিশ্চয়ই অনেকাংশেই বড়। শিল্প বান্ধব বাজেটের ক্ষেত্রে আর কোন কোন বিষয় অগ্রাধিকার দেওয়া জরুরি, প্রশ্নটি রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন বাজেট ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আকার নাকি সক্ষমতার বাজেট। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রাশিদুল করিম মুন্না, যে আলোচনায় আমরা ছিলাম যে বাজেটকে শিল্প বান্ধব করতে হলে কোন কোন বিষয় অগ্রাধিকার দেওয়া জরুরি, আমি মনে করি যে বাজেট হচ্ছে যাতে স্থানীয় শিল্প কিভাবে বিকশিত হতে পারে, বর্তমান যে শিল্প আছে তাদের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো সম্ভব, পাশাপাশি যারা ছোট ছোট বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যে শিল্পগুলো গড়ে উঠেছে তারা যাতে একটা বড় অর্থনীতিতে বড় ভূমিকা নিতে পারে, তাদের সক্ষমতা কীভাবে বাড়ানো যেতে পারে। এবং বিশেষ করে আপনি যদি বলতে চাই যে আমরা দেখবেন যে পাট এবং চামড়া ছাড়া যত ধরনের প্রোডাক্টগুলি তৈরি করছি ম্যাক্সিমাম হচ্ছে আমরা র মেটেরিয়ালস ইনপুট করছি। সুতরাং এই যে ইনপুট করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি গার্মেন্টসের পাশাপাশি লেদার জুট সেক্টরকে আমি ডেভেলপ করতে চাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে গার্মেন্টস সেক্টরে যেই ধরনের সুযোগগুলো দেওয়া হয়েছে পাট বা লেদার সেটা পাচ্ছে বা এসএমইরা পাচ্ছে না। আমরা দেখেছি যে র মেটেরিয়ালস কেনার ক্ষেত্রে যে বৈষম্যটা আছে এনবিআর এর, এখানে হচ্ছে যারা শিল্পের সাথে যুক্ত আছে, অন্তত যারা শিল্পের র মেটেরিয়ালস ইম্পোর্ট করছে এবং যেটা লোকাল মার্কেটে বা এক্সপোর্ট মার্কেটে ব্যবহার করছে, সেই জায়গাগুলোকে সহনীয় করা দরকার। এবং গত কয়েক বছরের পরিসংখ্যান যদি আমরা তুলে ধরি, আমরা কিন্তু দেখেছি যে সার্বিকভাবে শিল্প উৎপাদন কমেছে। জি, এবং সেই ক্ষেত্রে আমার সময় এসেছে যে এই শিল্পগুলোর সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে র মেটেরিয়ালস একটা বড় ব্যারিয়ার, এবং সেখানে যে ট্যাক্সেশনের যে প্রসিডিউরগুলো আছে কোনোভাবেই সেটা শিল্প বান্ধব না। এটা কিভাবে শিল্প মুখী করা যায়, কিভাবে এটাকে শিল্প বান্ধব করা যায়, এটার জন্য আসলে সময় এসেছে এটাকে খুব সিরিয়াসলি দেখা। তাহলে হবে কি, এই যে আমরা যে কথাগুলি বলছি, আমাদের হিউম্যান রিসোর্স আছে, আমাদের ডোমেস্টিক মার্কেটের উৎপাদন বাড়াতে হবে যাতে ইম্পোর্ট কমানো সম্ভব হয়, আমরা এক্সপোর্টের সুযোগটা আছে, কিন্তু সবকিছু মিলেই তো হাতে গোনা কয়েকটা র মেটেরিয়ালস ছাড়া ইম্পোর্ট করতে হচ্ছে। সুতরাং সেই ইম্পোর্টের যদি জটিলতা থাকে প্রসেসের মধ্যে, সেখানে যদি ট্যাক্স ব্যারিয়ার থাকে, আমার যদি কালক্ষেপণ হয়, সুতরাং আমাদের শিল্পের যে গতিটা যেভাবে বাড়ানো উচিত সেই বাড়ানোটা কিন্তু সম্ভব হচ্ছে না। সুতরাং এটা খুব সিরিয়াসলি ভাবা দরকার। তাতে কিন্তু এনবিআরও লুজার হচ্ছে, কারণ তার আয়টা কিন্তু সেভাবে যেই প্রক্রিয়াতে বাড়াতে যাচ্ছে
প্রক্রিয়াটা হচ্ছে একটা বলবো যে একটা ব্যুরোক্রেসি অ্যাপ্রোচে যাচ্ছে। সুতরাং এটি একটা মডার্ন করা দরকার, সহজীকরণ করা দরকার এবং নতুনভাবে একটু চিন্তা করা দরকার যে এই র মেটেরিয়ালসগুলো কীভাবে আসতে পারে। পাশাপাশি আমি যেটা বলবো যে আমাদের এই বাজেটের পরিধি বাড়াতে গেলে এই যে ভীতিটা আছে, এই ভীতির জায়গাতে স্থানীয় পর্যায়ে যে কর্মকর্তারা কাজ করছে তাদের অ্যাপ্রোচ কোনোভাবেই প্রোডাক্টিভ না। এখানে চিন্তা করতে হবে যে আমি যেটা বলেছি যে যারা এখনো অনবোর্ড হয়নি তাদেরকে সহনীয় কিভাবে করা যায়। আমি সহনীয় না করলে, ভীতিটা না কমালে তাদেরকে কিভাবে আনবো? দেখা যাচ্ছে যে এই যে এক্সিস্টিং যারা আছে তাদের উপর বারবার এই যে বাজেট আসছে আমরা কিন্তু একটু ভীত যে আবার নতুন কোন যন্ত্রণা আমাদের ঘাড়ে আসছে। সুতরাং এই জায়গাতে হচ্ছে আপনি যদি আবার দেখেন ঢাকা বা চিটাঙের বেস করেই শুধুমাত্র মূল আয়ের একটা বড় অংশ ঢাকা চিটাঙের উপর নির্ভরশীল। সুতরাং কেন না 64টা ডিস্ট্রিক্টকে একটা ইকুয়াল ফর্মেটে ডেভেলপ করা। সুতরাং একটু মডার্ন অ্যাপ্রোচে যাওয়া দরকার, সহনীয় করা দরকার এবং শিল্প বান্ধব শুধু মুখে বললে হবে না। আমি যেটা বললাম কর কাঠামো এবং সেই জায়গাতে সবকিছু মিলিয়ে আসলে সমন্বয় করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশিদুল করিম মুন্না। জনাব সেলিম উদ্দিন, যেমনটি আসলে আমরা জানি যে প্রতি বছরই বাজেটের আকার বাড়ে, কিন্তু আমরা কখনোই শতভাগ বাজেট বাস্তবায়ন করতে পারিনি। তাহলে আকার বাড়িয়ে লাভটা হচ্ছে কি? না, আমি আপনাকে বলি, আপনি দেখবেন যে হয়তো বাজেটের আপনি যদি এক্সাম্পল একটা আপনাকে দিই, হ্যাঁ সবসময় হয়তো সব কিছুই অনুকূলে থাকে না বলে হয়তো তার বাস্তবায়নটা কিছুটা কম হয়। কোনো জিনিস যদি প্ল্যান করা হয় বা বাজেট করা হয় সেটা তো অনেক সময় 100% হওয়া নিয়ে সমস্ত পরিকল্পনা থাকে, কিন্তু এক বছর সময়ের মধ্যে দেখবেন অনেক আপস অ্যান্ড ডাউন থাকে অর্থনীতিতে। অনেক কিছু কিন্তু যেইভাবে প্ল্যান করা হয় সেভাবে হয় না। আপনি দেখেন বাংলাদেশে 2008-9 থেকে 2010-11 এই বাজেট দেখবেন যে আপনি 97% কিন্তু কি হয়েছে, বাস্তবায়িত হয়েছে। অন্যান্য বছরে হয়তো দেখা গেছে যে 85 থেকে 90%-এর ভিতর, গত 5 বছরের সমীকরণ আমরা দেখলে বলতে পারি 80 থেকে 85% সর্বোচ্চ 80 থেকে মানে আপনি 85 থেকে 90%-এর ভিতরেই আমাদের হয়েছে। আমি আপনাকে বললাম যে 10-11 বাজেট কিন্তু 97% আমাদের হয়েছে। আর যে বাজেট ঘাটতি সেটা মেটাতে গিয়ে কিন্তু ঋণের বোঝা আমাদের ঘাড়ে চেপে বসছে। আমাদের হচ্ছে কি আবার বাজেট, এই যে বাজেট বাস্তবায়িত বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলিতে, এটা আমাদের বাজেটের একটা বিরাট অংশ কিন্তু আমাদেরকে লোন নিতে হয় এবং বিদেশ থেকে অর্থায়ন হইতে হয়। তাইলে আপনি দেখবেন যে এই বছরে দেখবেন যে আমার যদি 8 লাখ কোটি টাকা হয়, আমার 5,50,000 দেখবেন যে 2,45,000 কোটি টাকা আমার বাজেট বাস্তবায়ন কিন্তু আমার ঘাটতির উপর নির্ভর। এই ঘাটতি অর্থায়ন যদি আগামী বছর যদি আপনি দেখেন যে সরকার যদি ইন্টারনাল সোর্স থেকে যদি বেশি ঋণ নিতে যায়, তাইলে আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট যদি হ্যাম্পার হয়, হয়তো দেখা যাবে যে সরকার অনেকগুলিতে মানে সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো সরকারকে বলে দিবে যে এই খাতে এখন কিন্তু অর্থায়ন নেওয়া, ঘাটতি মেটানো সম্ভব না। আরেকটা দিনে আমি ধরেন এই বছরে দিলেন যে 1,20,000 কোটি টাকার মতো আমি বিদেশ থেকে অর্থায়ন হবে এবং এই বছরের ঘাটতি মেটানোর জন্য সবচেয়ে যেটা পজিটিভ দিক, সেখানে কিন্তু প্রজেক্ট বেস প্রায় 1 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ আছে। প্রজেক্টের যেগুলো থাকে এগুলো কম অ্যাপোর্ট দিয়ে কিন্তু অনেক সময় টাকাটা অর্থায়নটা করা যায়। আবার অন্যান্য বছরে আপনি দেখবেন যে এই অর্থায়নটা করতে গিয়ে সমস্ত চেষ্টা থাকা সত্ত্বেও অর্থাৎ সমস্ত কন্ট্রোলিং নিয়ন্ত্রণ যদি আপনার অধীনে থাকে, তাইলে কিন্তু আপনি বলতে পারেন যে এটা শতভাগ বাস্তবায়িত হবে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে যে কঠিন শর্তের ঋণের বেড়াজালেও পড়ে যাচ্ছে সরকার। কঠিন সত্য আমরা কঠিন সত্য এটা বলবো না, যে সত্যগুলি সরকারের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সরকার তো কখনো কঠিন বলতে পারে, কঠিন থাকতে পারে, সহজ থাকতে পারে, কিন্তু সরকার দেখবে যে কোনটা নিয়ন্ত্রণমূলক, কোনটা অনিয়ন্ত্রণমূলক, কোনটা দেশের সার্বভৌমকে ক্ষতিগ্রস্ত করে, কোনটা করে না। সরকার তো এমন কোনো কাজ করবে না যেগুলি কঠিন সত্য আমরা বললেও সেটা কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। এই সমস্ত সত্য দিয়ে আপনি দেখবেন যে এই যে আপনি বললেন কঠিন সত্য, কঠিন থেকে কঠিনতর সত্য দিলে সরকার ওই সাহায্য কিন্তু এবং ওই প্রজেক্ট কিন্তু বিদেশ থেকে নিবে না। না নিলে কিন্তু বাস্তবায়ন যোগ্যতা কিন্তু আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, ধন্যবাদ জানাচ্ছি রাশিদুল করিম মুন্না আপনাকেও। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি বাজেট ভিত্তিক আলোচনা অনুষ্ঠান আকার নাকি সক্ষমতার বাজেটের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।